যেসব ব্যবসায়ীরা ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে করেছিলেন অঙ্গীকার, ক্ষমতার পথ পরিবর্তনের পর তাদেরই দেখা যাচ্ছে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছাকাছি থাকার অক্লান্ত চেষ্টা। সম্প্রতি দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও AK আজাদ, বিজিএমই এর সাবেক সভাপতি কুতুবুদ্দিন আহমেদ, হামিম গ্রুপের চেয়ারম্যান, আইসিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান সহ অনেকেই। এ সময় তারেক রহমানকে ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্যে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জের কথা জানিয়েছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিল্প খাতে গ্যাস বিদ্যুতের সংকট ও আমলাতান্ত্রিক হয়রানির কথাও জানিয়েছেন তারা। শুধু তাই নয়, তারেক রহমান ও ব্যবসায়ীদের কথা শুনে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, আগামী নির্বাচনে তার দল বিএনপি ক্ষমতা এলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে এসব সমস্যার সমাধানের উদ্যোগ নেবে তারা। এসব নিয়ে মুখ খুলেছেন এনসিপি নেতা ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি তার নিজস্ব ফেসবুক লাইভে তিনি বলেন, গত ১৬ বছর যেসব ব্যবসায়ীরা ও তাদের মিডিয়া হাসিনাকে যেভাবে কার্ড বানিয়েছে, তাকে উৎসাহ দিয়েছে, গুম খুনের বৈধতা দিয়েছে, সেই ব্যবসায়ীরাই এখন তারেকের সাথে বৈঠক করছে। অথচ একসময় এসব ব্যবসায়ীদের হাতে পরিচালিত মিডিয়াতে বিএনপির যেসব নেতা কর্মী গুম খুন হয়েছে, তাদের বৈধতা দিয়েছে। আপনারা দেখবেন গত সপ্তাহর বা তার বেশি সময় ধরে আমাদের দেশের ব্যবসায়িকদের আচরণ, আমাদের দেশের মিডিয়ার আচরণ, আমাদের দেশের প্রশাসনের আচরণ, এই তিনটার যে একটা আনহোলি নেক্সাস হাসিনার সময় আমরা দেখেছি। হাসিনাকে কাল্ট বানানোর ক্ষেত্রে মিডিয়াকে আমরা দেখেছি যে একটা হাসিনার যে সেবাদাস হতে মিডিয়া ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে তৈলমর্ধনের মধ্য দিয়ে আমরা দেখেছি হাসিনাকে কাল্ট বানিয়েছে। একই সাথে সাথে আমরা ব্যবসায়িক কমিউনিটিকে দেখেছি যে কিভাবে হচ্ছে হাসিনাকে বারবার আমরা, যেমন আপনি দেখবেন যে সমকালের আবুল কালাম আজাদ, AK আজাদ নামে পরিচিত, চ্যানেল 24-এর, আমরা দেখেছি 1 আগস্ট 2 আগস্ট উনি বলেছেন হাসিনা সরকার বারবার দরকার এবং আমরা আপনার হাতকে শক্তিশালী করব। এবং আজকে গতকাল আমরা দেখলাম যে জনাব তারেক জিয়ার সাথে ব্যবসায়ীদের যাদের হচ্ছে হ্যান্ডশেক হয়েছে, খুবই একটা হচ্ছে উষ্ণ অভ্যর্থনা তারেক জিয়াকে যেই ব্যবসায়ীরা দিয়েছেন, এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়াগুলাই গত 1.5 দশকের বেশি সময়ে আপনার তারেক জিয়ার যে নেতাকর্মীরা দেশে গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের বৈধতা উৎপাদন করেছে এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়ার দ্বারা। বৈঠকের প্রতিক্রিয়া জানিয়ে হাসনাত মন্তব্য করে আরো বলেন, তারেক রহমানকে মাফিয়া বানানোর চক্রান্ত করছে ব্যবসায়ীরা। এই ব্যবসায়ী চক্র, মিডিয়া মাফিয়ারা বিএনপি থেকেও বড় বিএনপি হয়ে উঠছে। এটি আশঙ্কাজনক। এভাবেই ফ্যাসিস্ট উৎপাদন হয়। আমরা দেখতে পাচ্ছি এবং নির্বাচনের আগেই এই ব্যবসায়িক নেক্সাস, যে মিডিয়া মাফিয়া এবং যে প্রশাসন যেভাবে তারেক জিয়াকে মাফিয়া বানানোর যে চক্রান্ত করছে, তারা বিএনপি থেকে এখন বড় বিএনপি হয়ে উঠছে এবং এটি আশঙ্কাজনক এবং এভাবেই হচ্ছে একটা ফ্যাসিস্ট উৎপাদন হয়। এর আগে বিএনপির নামে সবসময় নানা ধরনের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার ও প্রকাশ করত এসব ব্যবসায়ীদের মালিকানাধীন গণমাধ্যম। অভিযোগ রয়েছে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়েও নাটক সাজায় প্রথম আলো। সেই জজ মিয়া তারকা সন্ত্রাসী শিরোনামে তারা একটি সংবাদ প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেনেড কি জিনিস জীবনেও দেখেননি জজ মিয়া। ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে গিয়ে নিজেই বলেছেন, বোমা ও গ্রেনেডের পার্থক্য তিনি জানেন না।
মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। থানা পুলিশ বলেছে, জজ মিয়া নিরপরাধ মানুষ, তার নামে থানায় কোনো মামলা নেই। সেই জজ মিয়া 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হামলার ঘটনায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সুবাদে রীতিমতো তারকা সন্ত্রাসীতে পরিণত হয়েছেন। অভিযোগ রয়েছে, এই প্রতিবেদনটিও ছিল সাজানো। তারেক সহ বিএনপির মাজা ভাঙতেই এর নাটক সাজানো হয় বলেও অভিযোগ রয়েছে। ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও সিমিন রহমানের বিরুদ্ধে খুনি হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। জানা গেছে, ট্রান্সকম গ্রুপের সিইওর বিরুদ্ধে হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলা ধামাচাপা দিতে গত সপ্তাহে দুর্নীতির মামলায় সাজা হওয়া শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগের কথা বলেছে দুদক। সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অভিযোগটি অনুসন্ধানে প্রতিষ্ঠান ও ব্যক্তির সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ অনুসন্ধানের কাজ বর্তমানে চলমান রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। শুধু ট্রান্সকম গ্রুপ নয়, অভিযোগ রয়েছে হাসিনার ক্ষমতার অপব্যবহার করে পল্লীকবি জসিমউদ্দিনের জমি দখল করে হামিম গ্রুপের চেয়ারম্যান এবং সিইও AK আজাদ এ কাজে সহযোগিতা করেছেন তারই ভাই বিলাল হোসেন। কবির পুত্রবধূর তথ্য মতে বেহাত হতে বসেছে কবির পৈতৃক সম্পত্তি। সেই সাথে ধূলিসাৎ হতে চলেছে কবির মেজ ছেলে জামাল আনোয়ারের কবি জসিমউদ্দিনের শিক্ষা নিকেতন গড়ার স্বপ্ন। কবিপুত্র জামাল আনোয়ারের স্ত্রী রাজিয়া সুলতানার অভিযোগ, সাবেক সংসদ সদস্য ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক AK আজাদ ও তার ভাই বিলাল হোসেনের বিরুদ্ধে কবির জমি দখলের অভিযোগ করেন। সেই সাথে কবির পুত্রবধূ স্বামীর আকস্মিক মৃত্যুর জন্য আজাদ পরিবারের দখল নৈরাজ্যকে দায়ী করেছেন। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে AK আজাদ ফরিদপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এমনকি 5 আগস্টের পর আজাদের ফরিদপুর শহরের ঝিলটুলির বাসায় গোপন মিটিংয়ে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন খবরে সে সময় তার বাসভবনের সামনে বিক্ষোভ ও মিছিল করেছে বিএনপি। এরই মধ্যে ফ্যাসিস্ট হাসিনার অনুসারী আজাদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয়রা। AK আজাদ তার নেতৃত্বে ফরিদপুরে আবারও আওয়ামী সন্ত্রাসী সংগঠনগুলো তাদের পুনর্বাসনের জন্য প্রস্তুত হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা পুনর্বাসিত হয়েছে আমরা লক্ষ্য করেছি। তাকে অবাঞ্ছিত ঘোষণা করবার কারণ ওই যেটা আমি ইতিমধ্যে বলেছি, আওয়ামী লীগকে পুনর্বাসন করবার অপচেষ্টার কারণেই তাকে ফরিদপুরের সাধারণ জনগণ অবাঞ্ছিত ঘোষণা করেছে। AK আজাদ বিগত 5 আগস্টের পর থেকে একটা বছর উনি এইখানের MP ছিলেন। উনি আওয়ামী লীগ বলেন যে আমি আওয়ামী লীগ নিজে করি না। উনি যদি আওয়ামী লীগ না করেন তাহলে এই একটা বছর উনি ওনার ফরিদপুরে একটা মানুষের খোঁজ খবর নেন নাই। উনি আওয়ামী লীগের প্রভাবশালী সহসভাপতি। উনার যে বাড়িতে যেদিন পূজার আগে যে মিটিং হয় সেই মিটিংয়ে আওয়ামী লীগের ভোলা মাস্টার এবং কিছু ব্যক্তিত্ব, মনিরুজ্জামান মনির ছাত্রলীগের সাবেক সভাপতি, এদের মতো লোক নিয়ে উনি বসেছিলেন, মিটিং করেছিলেন। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন ওনার বিভিন্ন প্রোগ্রামে আওয়ামী লীগের পদধারী এবং এই হামলা মামলার সাথে 5 আগস্টের আগে যারা হামলা মামলা করেছে তারা ওনার সাথে সরাসরি ওনার শেল্টারে বিভিন্ন জায়গায় নির্বাচন প্রচারণার নামে ঝামেলা সৃষ্টি করেছে। যারই ধারাবাহিকতা আপনারা দেখবেন যে আমাদের যুব দলের নাম জড়িয়ে একটু পরমান্দপুরে একটা ফ্যাসাদ সৃষ্টি করেছে, বিভাজন সৃষ্টি করেছে। ওইখানে যুব দলের আদব। এর আগে 24 জুলাই আন্দোলন চলাকালে হাসিনার সাথে বৈঠক করে এই ব্যবসায়ীরা। ওই বৈঠকে হাসিনার পাশে থাকার অঙ্গীকার করে ব্যবসায়ীরা বলেন যে কোনো পরিস্থিতিতে হাসিনার পাশে রয়েছে তারা এবং বাংলাদেশের হাল ধরার মতো হাসিনা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই বলেও মন্তব্য করেছিলেন ব্যবসায়ীরা। 73-এর সেই পরাজিত শক্তিরা আপনার মেট্রো রেল পছন্দ না, আপনার বঙ্গবন্ধু টানেল পছন্দ না, পদ্মা সেতু পছন্দ না, আপনার বিজেপি পছন্দ না। তারা চায় এদেশকে অকার্যকর একটা রাষ্ট্রে পরিণত করতে। রাষ্ট্রীয় সম্পদ এভাবে ধ্বংস করতে পারে ভাবতেই পারি না। এই মুহূর্তে একটি কথা মাননীয় প্রধানমন্ত্রী বলতে চাই, আপনি ছাড়া বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই এই অর্থনীতি আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম, আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি,
আমরা ভবিষ্যতেও থাকব। এমনকি 2024 সালের আমি জামি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর 3 আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সাবেক সভাপতি AK আজাদ। নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করে আজাদ বলেন, হাসিনা নেতাকর্মীদের জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। সাধারণ মানুষ চায় তিনি যেন নির্বাচন করেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং হাসিনার হাত শক্তিশালী করতেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া সম্প্রতি নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় মেঘনা গ্রুপের চেয়ারম্যান মুস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। অভিযোগ রয়েছে, হাসিনার আমলে সুবিধাভোগীদের একজন মুস্তফা এই সুবাদে সে সময় একাই বাগিয়ে নিয়েছেন 2টি অর্থনৈতিক অঞ্চল। ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ করে গড়েছেন শিল্প কারখানা। এসব করতে গিয়ে মেঘনা নদী তীরে জমি দখল, গাবতলী এলাকাতেও ভূমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এত কিছুর পরও এসব ব্যবসায়ীদের সাথে তারেক রহমানের বৈঠক ঘিরে চলছে নানা বিতর্ক। অনেকেই বলছেন, যেসব ব্যবসায়ী ও তাদের নিয়ন্ত্রণে থাকা গণমাধ্যম গত 16 বছর খুনি হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল এবং গুম খুনের বৈধতা দিয়েছিল, তাদের ভুলে যাননি তারেক রহমান। সুযোগ সন্ধানী এসব দোসরেরা দেশনায়কের কাছাকাছি আসার চেষ্টা করলেও হয়তো সময় মতো মিলবে অতীতের সব জবাব। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।